যে জাহাজটা এসেছিল গত 3-4 সপ্তাহ, মাসখানেক আগে এসেছিল সম্ভবত সেই জাহাজটা, এরপরে কি আর কোনো জাহাজ এসেছিল নাকি একটাই জাহাজ এসে ভিড়েছে? না, সংবাদে দেখেছি এরপর আরেকটা জাহাজ এসেছে। আসলে আসলে কি, এখন যে জাহাজ কতগুলো আসছে এইটা হিসাব হতো নাই। বিষয়টা বুঝেন আপনি, একটা যখন ঢুকে গেল, প্রথমটা যখন ঢুকে গেল কোনো চেকিং ছাড়া, হ্যাঁ, কোনো অ্যালার্ট ছাড়া, কোনো সিকিউরিটি চেক ছাড়া, তখন তো বাকিগুলো অটোমেটিক আসতেছিল। এবং বন্দরে যেহেতু এখন মনিটরিং নাই, বুঝছেন, মানে বন্দরে এখন বন্দর এখন পুরো খোলা খোলা, পাকিস্তানিদের জন্য খোলা, আর অন্যদের জন্য খোলা না। মানে পাকিস্তানি জাহাজ, পাকিস্তানি ফ্ল্যাগ যখন দেখা যায় যে পাকিস্তানি ফ্ল্যাগ ক্যারি করছে কোনো জাহাজ, ওইটার জন্য সব ফ্রি। তারা যে কোনো জিনিস বন্দর দিয়ে ঢুকে দিচ্ছে, কোনো চেকিং নাই, কোনো কিছু নাই, কোনো কাস্টম নাই, কোনো কিছু নাই, ইমিগ্রেশন নাই, স্ট্রেট ওয়ে মাল ঢুকে যাচ্ছে। ঢুকার পরে এটা আবার চলে যায় বিভিন্ন জায়গায়, কোথায় যায় এটা কেউ জানে না। এবং বাংলাদেশের কাছে কি খবর, কটা জাহাজ এসেছে? যাদের সংখ্যা আমার জানা নাই, এক্স্যাক্টলি আমি জানা নাই, বাট আমাদের যে সোর্স আছে তারা বলছে যে এখন বিভিন্ন জাহাজ আসছে এবং এগুলো পাকিস্তানি ফ্ল্যাগও আছে এবং এগুলো ওবাদেই আসছে, এগুলোর মনিটরিং তারা করতেছে। কিন্তু অবভিয়াসলি কেউ তো সাহস করে ধরেন এগুলোতে কাউন্টিং করবে, এটা তো ভেরি ডিফিকাল্ট। এটা আই থিঙ্ক ইন্টারন্যাশনাল মেরিটাইম একটা এজেন্সি আছে যারা ওই জাহাজ মুভমেন্ট মনিটর করে। এটা ভারতের কাছে হয়তো ডাটা আছে, তারা হয়তো এটা জানতে পারবে যে আসলে এক্স্যাক্টলি কয়টা পাকিস্তানি প্লাগ ক্যারিং জাহাজ ঢুকছে। বাট অবভিয়াসলি এটা ঢুকে এবং কোনো চেক হয় না এবং এগুলা বের হয়ে যায় এবং এটা স্টোরও হয় না বন্দরের ভিতরে। এটা স্ট্রেট হয়ে খালাস এগুলা বলে, স্ট্রেট হয়ে এগুলা বন্দর থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় চলে যায়। এবং অবভিয়াসলি আমরা 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 সাসপেক্ট না, আমরা নিশ্চিত এগুলো দিয়ে নানা ধরনের অস্ত্র আসছে এবং এগুলা অস্ত্র এই জন্যই আসছে কারণ বর্তমানে ইজবুতি আছে, যারা ইজবুত, আপনি জানেন ইজবুত তাহরির বর্তমান সরকারের যে উপদেষ্টা আছে এগুলা তো ইজবুত তাহরির, এবং বর্তমান সরকারের যে উপদেষ্টা গুলো আছে, বাচ্চা উপদেষ্টা গুলো আছে, এগুলো সবাই মাদ্রাসা থেকে শিক্ষাপ্রাপ্ত এবং এরা কোনো আধুনিক শিক্ষা শিক্ষিত হয় না কোনোদিন। তো তাদের তো নেটওয়ার্ক হলো সম্পূর্ণ সন্ত্রাস, সম্পূর্ণ জঙ্গি। এবং আপনি জানেন যে বাংলা ভাই নামে একজন ছিল যে বিভিন্ন ব্লগার হত্যার সাথে জড়িত, সেও কিন্তু ফ্রি, সে কিন্তু জামিন পেয়ে গেছে। আপনি জানেন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সংখ্যাটা অনেক। তো তারা কি করছে এখন, তাদের তো অস্ত্র দরকার, তারা তাদের অস্ত্র পেয়ে গেছে। আর ওই মাদ্রাসার এই হিজবুত তাহরির যে সন্ত্রাস বাহিনী আছে তারা তো স্ট্যান্ড বাই, তো তারা এখন ট্রেনিং নিচ্ছে। এবং আপনি হয়তো দেখেছেন ঢাকার রাস্তায় একটা মেয়ে কয়েকদিন আগে হিজবুত তাহরির একটা ফ্ল্যাগ নিয়ে স্কেটিং করছে, আমি আমার ফেসবুকে শেয়ার দিয়েছিলাম, আপনাদের নজরে এসেছে কিনা জানি না। তো আপনি যে ঢাকার খবর নেন আপনি দেখবেন তারা প্রকাশ্যে হিজবুত তাহরির ফ্ল্যাগ নিয়ে মিটিং করে, প্রকাশ্যে স্কুল কলেজের ছেলেরা, আপনি জানেন ভারতের ফ্ল্যাগকে কি করছে তারা। এটা বলাটাও আমার মুখে, আমি বলতেও আমার লজ্জা লাগে যে কত নগণ্য একটা কাজ তারা করছে। হ্যাঁ, তারপরে এইগুলো তো বাংলাদেশে একদম কমন চিত্র। আপনি বাংলাদেশে আপনাদের অবভিয়াসলি আপনারা আত্মীয় স্বজন আছে, মেবি খোঁজ খবর নেন, জিজ্ঞেস করে শুধু একবার যে তোমরা কেমন আছো। আপনি শুনলে অবাক হবেন, আমাকে ফেসবুকে একজন মেসেজ দিয়েছে আজকে সকালে দেখেছি আমি, যে আমাকে বলছে যে দাদা আপনি এগুলো বাদ দেন, টকশো মকশো বাদ দেন। এমন কেন কি আপনারা এগুলো টকশো করেন, এগুলো আমাদেরকে অত্যাচার করে। তাই বললাম অত্যাচার করে এগুলো তো বলতে হবে, না বলারও দরকার নাই। কোনোভাবে যদি আমরা একটু চান্স পাই আমরা বর্ডার দিয়ে ইন্ডিয়া চলে যাবো। আমি বললাম বর্ডার তো এখন বন্ধ, ঢুকবেন কিভাবে? না, একসময় ইন্ডিয়া তো বুঝবে যে আসলে আমার লোকজন, আমাদের হিন্দু লোকজন যারা বাংলাদেশে আছে এরা তো বিপদ আছে, এদের জন্য তো বর্ডার খুলতে হবে। বাংলাদেশের স্থায়ী বাসিন্দা, পিতৃপুরুষের ভিটে তারা তো বাংলাদেশের স্থায়ী বাসিন্দা। কিন্তু আপনার তো জানের উপরে তো কোনো কথা নাই, সবার উপরে তো জীবন। আপনি তো নাই বাঁচেন, আপনি বিটা দিয়ে কি করবেন? আপনাকে যদি বলে কলকাতায় তুমি থাকতে পারবে না, তুমি আউট, তোমাকে মেরে ফেলবো 3 দিনের মধ্যে, আপনি কলকাতায় থাকবেন? চলবে এইভাবে আর কতদিন চলবে? এটা আরেকটা যুদ্ধ আসলে, যেটা আমি বলছিলাম। আমরা তো মনে করি যে আরেকটা যুদ্ধ অত্যাসন্ন, এবং এটা অবশ্যই নিজের সাথে নিজের যুদ্ধ, যেটাকে বলা হয় গৃহযুদ্ধ। খান সেনাদের অত্যাচার, 71-এর মুক্তিযুদ্ধের সময় খান সেনারা অত্যাচার করেছে বাংলাদেশে, এখন তো সেই অত্যাচারের ছবি ফিরে আসছে এবং এই ইউনূস সরকার, তত্ত্বাবধায়ক সরকার, সে এই রকম একটা, সেই খান সেনারা যেমন অত্যাচার করেছে, যেমন ভয়ের বাতাবরণ তৈরি হয়েছিল, এখন তো তাহলে সেই রকম পরিস্থিতি। আমি বলবো মাঝে মধ্যে এর চেয়ে বেশি। কারণ হচ্ছে কি, পাকিস্তানের যখন আমাদেরকে মারতো আমরা তো জানতে পারতাম যে অমুক গ্রামে 5 জন মারা গেছে, 10 জন মারা গেছে। এখন তো আপনি এটা জানতে পারছেন না, এটা তো সবচেয়ে ভয়ানক বিষয়। মানে আপনি মারা যাবেন কিন্তু আপনি মারা যাওয়ার খবর কেউ জানবে না,
এটা তো একটা ভয়ঙ্কর জিনিস। কিন্তু পাকিস্তানিরা যখন আমাদেরকে মারতো, পাশের বাসার মানুষ জানতো বা আরেক গ্রামের মানুষ জানতো যে ওই গ্রামে 10 জন 20 জন মারা গেছে। কিন্তু এখন তো এই বিষয়টা নাই। আপনি মারা যাবেন, কেউ জানবে না। আপনাকে গুম করে দেওয়া হবে, কেউ জানবে না। এই যে চিটাগাং পোর্টের বেশ একজন অফিসার গুম, এবং এটা কেউ জানে না, বলেও না, কারণ ভয়ঙ্কর যে বলবে ভয়ঙ্কর কথা পুরো এটা। ভয়ঙ্কর। এবং কিন্তু এবং এখন আমাকে বলেন, পাকিস্তান থেকে যে জিনিসগুলো আসছে এগুলো কোথায় আছে? তারা দেখাক আমাদেরকে যে এই যে গম, এই যে চাল, এই যে হোয়াট এভার কি আছে, দেখান আমাদেরকে। কিন্তু দেখাচ্ছে না কেন? কারণ এগুলো তো অস্ত্র আসছে, এগুলো তো অস্ত্র, তো অস্ত্র তারা আমাদেরকে কিভাবে দেখাবে? কিন্তু এই প্রশ্ন বিষয়গুলো হচ্ছে কিন্তু যে উদ্দেশ্যটা কি? খান সেনার তো উদ্দেশ্য ছিল যাতে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা না হয়ে যায়, সম্পূর্ণটা পূর্ব পাকিস্তান এবং পাকিস্তান মিলে যাতে গোটা দেশটা থাকে, সেই জন্য খান সেনারা অত্যাচার করেছিল। কিন্তু এখন অত্যাচারের কারণটা কি? আওয়ামী লীগকে দমন করা, সংখ্যালঘু পীড়ন, নাকি ক্ষমতা দখল করা? কারণটা কি এই ভয়ানক অত্যাচারের? না, প্রথম কথা হলো যে ভয় আতঙ্ক ছড়াই দেওয়া, এবং যাতে ইন্ডিয়ার মধ্যে একটা আতঙ্ক ছড়াই দেওয়া, যাতে ইন্ডিয়াকে তারা একটা মেসেজ দিতে পারে যে দেখো তোমরা বাংলাদেশে এসে না গলাবা, তোমাদের 7 সিস্টার আমরা কেড়ে দিব। এটা তো আর আমার কথা না, এটা ইউনূস সাহেব নিজেই বলছে যে আমাদেরকে যদি তোমরা অস্থিতিশীল করো, তোমাদের 7 সিস্টার আমি অস্থির করে দিব। তো মানে এখন ধরেন অন্যকে তারা যদি সবক একটা শেখাতে গিয়ে নিজের ঘরে যুদ্ধ। রাইট, রাইট, রাইট। তাদের বক্তব্য হলো যে বিষয়টা এরকম যে আমার আমার দেখো আমরা কি করতে পারি, উই ক্যান ডু এনিথিং, তোমরা আমাদের কিছু করতে পারবে না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই জিনিসটি করতেছেন, এবং এটা করতে গেলে তো আপনার অস্ত্র লাগবে। তো অস্ত্র উনি কোথায় পাবে? পাকিস্তান থেকে অস্ত্র আনছে। ট্রেনিং লাগবে, কে দিবে ট্রেনিং? আইএসআই তো এই সমস্ত বাজে কাজের জন্য তারা উস্তাদ। সারা পৃথিবী মানুষ জানে আইএসআই কত নিগৃহীত এবং মানে নিকৃষ্ট একটা ইন্টেলিজেন্স, তারা কি করতে না পারে। তারা বাংলাদেশকে এখন ট্রেনিং দিচ্ছে, এবং ট্রেনিং দিয়ে তারা ভারতে ঢুকিয়ে দিবে। এবং তাদের মূল উদ্দেশ্য কিন্তু এই যে আপনাদের 7 সিস্টারকে অস্থিতিশীল করা। এটা কিন্তু নট এ বিগ, মানে এটা কিন্তু ছোট কোনো বিষয় না, এটা অনেক বড় বিষয়, এবং এটা উনি কিন্তু জেনে শুনে করছেন। এটা মূল উদ্দেশ্য হলো ভারতকে চাপে রাখা, সিম্পল, আর কিছু না। কিন্তু এটা কি সম্ভব? মানে বাংলাদেশের তো নিজেরাই কি খাবে কি করবে, এই মুহূর্তে তো অগ্নিমূল্য বাজারের পরিস্থিতি, নিজেরা কি খাবে সেটাই ঠিক নেই, পড়াশোনা লেখাপড়া সমস্ত কিছু তো জলাঞ্জলি গিয়েছে। এবার কি তাহলে পাকিস্তানের পথেই হাঁটবে? মানে নিজের দেশের মানুষের খাবার নেই অথচ যুদ্ধের পথে পা বাড়াচ্ছে। না, যুদ্ধের পথে পা বাড়ানো কি? তারা তো নিজেদেরকে ঘোষণা করে দিছে যুদ্ধে আছে। মানে আপনারা তো মানে ভারত থেকে জিনিসটা দেখছেন না, কিন্তু আমরা যারা দেশের ভেতরে আছি, মানে দেশ থেকে কিন্তু বোঝা যায় যুদ্ধের দামামা কিন্তু সবগুলা বর্ডারে তারা এমন একটা অবস্থা যে এখনই তারা ইন্ডিয়াতে ঝাঁপাই পড়বে। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু একদিনে হয় নাই, এটা দীর্ঘদিনের পরিকল্পনা। এখন তারা বাস্তবায়নের পথে, এবং তারা ভাবছে যে যেহেতু শেখ হাসিনাকে তারা জোর করে তারা সরিয়ে দিয়েছে, তারা দে ক্যান ডু এনিথিং। তারা তো বলেই যে আমরা শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছি, আর বাকিগুলো তো কোনো বিষয়ই না, দে ক্যান ডু এনিথিং।